আমরা জানি গিনি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, এই বয়সে সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই ব্যাপারটাই কি তোমার কোথাও এতটুকু খটকা লাগছে না? মেঘ নিজে এই ছেলেটির সম্বন্ধে নেগেটিভ কথা বলেছিল, আমাদের সাবধান করেছিল, অথচ এই ছেলেটি যখন এখানে এলো ও একটা অদ্ভুতভাবে ওর ক্লোজ হওয়ার চেষ্টা করলো, ইন এ মোস্ট ইনডিসেন্ট ওয়ে। এমন কাণ্ড করলো যাতে লোক জানাজানি হওয়াটা ইনএভিটেবল। যে ছেলেটা কখনো ওকে গুরুত্বই দেয়নি তাকে ওইভাবে ইনডিসেন্টলি অ্যাপ্রোচ করাটা, এর মধ্যে তোমার কোথাও খটকা লাগছে না? ত্রিদীপ, ঘটনাটা হলো এইরকম যে মেঘের রূপের প্রতি ক্রাশ বলো বা দুর্বলতা বলো, সেটা তো ছিল। রূপ সেটাকে বিশেষ আমল না দেওয়ায় ওর ওটা একটা সাপ্রেসড অবস্থায় ছিল। শি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইট। আর এরকম অবস্থায় মানুষ কি করে সেটা তো তুমিও জানো, আমিও জানি। হসপিটালে তো এরকম একাধিক কেস আমাদের কাছে এসেছে, আমরা সেটা দেখেছি, আমরা তাদের সাথে কথা বলেছি। এবার মেঘের কি হয়েছে, ওর যে ওই সাপ্রেসড জায়গাটা, ওটা তোর মনের ভেতরেই থেকে গেছিল। এবার ও যখন জানতে পারলো যে গিনির সঙ্গে ওই ছেলেটার সম্পর্ক হয়েছে, যে ছেলেটার সঙ্গে ও চেষ্টা করেও সম্পর্ক তৈরি করতে পারেনি, তখন ও তো সেটা মনে মনে মেনে নিতে পারলো না। সুতরাং ওকে এই দুজনের সম্পর্কটা ভেঙে দিতে হবে যে করেই হোক। তাই ও প্রথমেই যেটা করলো যে গিনির কাছে প্রথমে গিয়ে বললো ছেলেটার সম্বন্ধে, এবং তারপরে আমাদের কাছে এসে চারটে বাজে বাজে কথা বললো ওর সম্বন্ধে। পারলো না। তারপরে রূপ যখন বাড়ি এলো, তখন একটা সুযোগ পেয়ে ও হয় রূপকে সিডিউস করার চেষ্টা করেছে, তা নয়তো এমন একটা কেওয়াস সৃষ্টি করলো যাতে কি রূপের বদনাম হয়ে গেল। মীনাক্ষী, ঠিক এইখানটাতেই তোমার ইন্ট্রোস্পেকশনের দরকার, অন্তর্দর্শনের দরকার। তোমার সবকটা যুক্তি কিন্তু মেঘকে একটা ভিলেনের জায়গায় রেখে ভাবা। মেঘ কিন্তু সেরকম নয়। মেঘ ইজ নট দ্যাট কাইন্ড অফ এ পার্সন। মানুষ তোমার থেকে আমি অনেক ভালো চিনি ত্রিদীপ, এটা তুমি জানো। তাই হসপিটালের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট আমি করি, সমস্ত ইন্টারভিউ আমি নিই। তুমি মানুষ ভালো চেনো, আর আমিও তোমাকে ভালো চিনি মীনাক্ষী। 38 বছর ধরে তুমি যেমন আমাকে চিনেছ আউট অ্যান্ড আউট, আমিও তোমাকে চিনেছি মীনাক্ষী। তোমার একটাই সমস্যা আছে মীনাক্ষী, সেটা হচ্ছে তোমার ইগো। মেঘ তোমার ইগোতে ধাক্কা দিয়েছিল, আর যে ঘটনাটায় তোমার ইগো ধাক্কা খেয়েছিল সেই ঘটনাটা মেঘ ঘটায়নি, আমি শিওর। আমার মনে হয় ওই বিয়ের আসরে কিংবা তার আগে নীল যদি তোমাকে পুরো ব্যাপারটা বলতো, আমাদের কাউকে কিছু না বললেও অন্তত তোমাকে যদি বলতো, আমার মনে হয় তুমি ব্যাপারটা অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারতে। কিন্তু সেটা হলো না। তোমার অনুমতি ছাড়াই মেঘ এই বাড়ির বউ হয়ে গেল। তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারলে না, করার চেষ্টাও করলে না। তুমি আমাকে অ্যাকিউজ করছো ত্রিদীপ, আর মোস্ট আনপ্রফেশনালি করছো। আমরা কোনো পেশেন্ট নিয়ে আলোচনা করছি না তো মীনাক্ষী, কোনো অপারেশন প্রসিডিওর নিয়ে নয়। আমরা তো কোনো প্রফেশনাল আলোচনা করছি না এখানে। আমরা মানুষের জীবন নিয়ে কথা বলছি। গিনির জীবনে তুমি একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছ মীনাক্ষী। তুমি জানো, ভাস্কর বলো বা সেজুতি বলো, ওরা তোমার সাংঘাতিক পার্সোনালিটির সামনে হয়তো কিছু বলে উঠতে পারছে না। তুমি যেটা বলছো সেটা ওরা মেনে নিচ্ছে, কারণ ওরা জানে যে এই বাড়ির সব বড় ডিসিশন তুমি নাও। ঠিক সেই জন্যেই তোমার আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। তুমি তাদের হয়ে ডিসিশন নিচ্ছ, তাদের ভরসার মান তোমাকে রাখতে হবে। একটা ছোট মেয়ের সারা জীবনের ডিসিশন তুমি নিচ্ছ। তোমার ইগো যাতে তোমার থট প্রসেসকে লিড না করে, সেই সতর্ক তো তোমার হওয়ার প্রয়োজন, তাই না? আর আমার মনে হচ্ছে তুমি সেই সতর্ক নও। ডিসিশন মেকিং ইজ অ্যান আর্ট ত্রিদীপ, সেখানে পার্সোনাল প্রফেশনাল এসব কিছু হয় না। ওটিতে দাঁড়িয়ে মানুষের জীবন নিয়ে আমাকে স্প্লিট সেকেন্ডে ডিসিশন নিতে হয় ত্রিদীপ। এমন একটা সময় আসে যখন হয়তো পেশেন্টের ওপিনিয়ন দেবার মতন কোনো অবস্থা নেই, সে তখন অজ্ঞান অচৈতন্য হয়ে আমার সামনে শুয়ে রয়েছে। অপারেশন শুরুর পরে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক সময়, যেটা হয়তো আগে টেস্টে বোঝা যায়নি। তখন তো স্প্লিট সেকেন্ডে আমাকে ডিসিশন নিতে হবে তাকে বাঁচানোর জন্যে।
আর সেই ডিসিশনটা নিতে পারি বলেই, উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই মডেস্টি, আমি এখনো ওয়ান অফ দ্য বেস্ট সার্জন অফ দ্য সিটি। ডিসিশন যে নিতে পারে ত্রিদীপ, সে জীবনে সব ক্ষেত্রেই ডিসিশন নিতে পারে, সেখানে পার্সোনাল প্রফেশনাল এসব কিছু হয় না। আর তোমার মতন মানুষ যাদের দেখে মনে হয় যে সংসারে এই কোনো ডিসিশন নিতে পারে না, তারা আসলে ডিসাইড করে নেয় যে ডিসিশন নেব না। আমি জানি ত্রিদীপ, ট্রাস্ট মি, আমি যে ডিসিশনটা নেব সেটাতে গিনির ভালোই হবে। আমি বলবো আরো ভাবো। ওটিতে কখনো ভুল সিদ্ধান্ত হয়নি তেমন তো না। তোমার ক্যারিয়ারে 1% বা 0.5% হলেও হয়েছে। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রেও সেরকমই কিছু হচ্ছে। মীনাক্ষী, তোমার ভুল সিদ্ধান্তের কারণে যদি ভাস্কর আর সেনজ্যোতির মেয়ের কোনো সর্বনাশ হয়, তুমি তাদের সামনে দাঁড়াতে পারবে তো? ভাবার সময় আছে যখন, আর কারণও আছে যখন, তখন আর একটু ভাবো না। গিনিটা কোনো ভুল করছে না তো? তোমার এরকম মনে হচ্ছে বোধহয়। বুঝতে পারছি না। এদিকে মেঘকেও অবিশ্বাস করতে পারছি না, জানো। শোনো, আমি মেঘকে আর এক বিন্দু বিশ্বাস করি না। এই কথাটা তো তুমি বলছো না, তোমার ভেতর দিয়ে বৌদি বলছে, তাই তো? মানে তোমার যদি অসুবিধা ছিল, রূপকে যখন ডাকা নিয়ে কথা হচ্ছিল তখন তুমি চুপ করে রইলে কেন গো? সে তো তুমিও চুপ করেছিলে। তুমি তো জানো যে আমি দিদি ভাইয়ের মুখের ওপর কোনো কথাই বলি না। শুধু কি সেটাই কারণ? মানে তুমি বৌদির মুখের ওপর কথা বলো না বলেই কি চুপ করেছিলে? তোমার কি কিছু বলার ছিল? না মানে আমাদের আমাদের সকলের থেকে না দিদিভাই অনেক বেশি এই সমস্ত কিছু বোঝে, জানো তো। সব ক্ষেত্রে তো সেটা সত্যি না। ভাস্কর, প্লিজ আমাকে আর ভয় দেখিও না। তুমি তুমি বলো তোমার কি অসুবিধা হচ্ছে, কি অস্বস্তি হচ্ছে? আমাকে একটা সত্যি কথা বলবে? তোমার সত্যি কোনো অস্বস্তি হচ্ছে না? আমার আমার কথা তুমি জানো না ভাস্কর। তুমি আমাকে বলো যে তোমার কি অস্বস্তি হচ্ছে। উভয় সংকটে পড়েছি, জানো। আমি উভয় সংকটে পড়েছি। একদিকে বৌদি, যার কথা আমি চিরটাকাল মেনে চলেছি, আরেকদিকে মেঘ, যে মেয়েটা থেকে অনেস্ট মেয়ে আমি আমার জীবনে দেখিনি। একজনের কথা যদি আমি মেনে নিই, তাহলে ওই রূপ বলে ছেলেটিকে ফার্দার এ বাড়িতে ঢুকতে দেওয়া আমার উচিতই নয়। আর অন্যজন, সে যদি প্লিজ আমাকে একটু সাহায্য করো। আই নিড ইউর হেল্প নাও। গিনির মা হিসেবে একটু ভাবো। বৌদি চশমাটা চোখ থেকে খুলে ফেলো। সে যদি, তোমার কি মনে হয়, সে যদি ওই ছেলেটির সম্পর্কে আর একটু ভালো করে খোঁজ খবর নেওয়া কি আমাদের উচিত নয়? আমরা কি ময়ূরীকে এতখানি বিশ্বাস, এতখানি ভরসা আরোপ করবো? আমাদেরকে করা উচিত। আমি অন্তত সেটা করতে পারি না। আমি ময়ূরীকে অতখানি বিশ্বাস, অতখানি ভরসা করতে পারি না। কি গো, চুপ করে আছো কেন? বলো না, আমাদের এখন কি করা উচিত? বলো না, তোমার কি মনে হচ্ছে বলো। তুমি যা ভালো বোঝো তাই করো ভাস্কর। আমি আর ভাবতে পারছি না। মেয়েটা ছেলে পেল না ভাব করার, ওই রকম একটা ছেলে, যার আমার না আর কিছু ভালো লাগছে না। না, তুমি কি বলছো? মানে তুমি কি বলতে চাইছো যে গিনি যেহেতু সেজুতি আর ভাস্করের সন্তান, আমার গর্ভের সন্তান নয়, তাই জন্য তার সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নেব না? এই এত বড় একটা সিদ্ধান্ত আমি ভাস্কর আর সেজুতির ঘাড়ে চাপিয়ে দিয়ে হাত ধরে বসে থাকবো, তাই কি? না না, সেটা বলছি না। আমি বলছি আর একটু সময় না। যে যে দিকগুলো তুমি ভাবনার বাইরে রেখেছো সেগুলো একটু ভাবো। মীনাক্ষী, তোমার একটা সিদ্ধান্ত কিন্তু তাড়াহুড়োর জন্য ভুল দিকে গেছে।
নীল বারবার বলেছিল তাড়াহুড়ো না করতে। ভুল আমি করিনি। ফল যে ভুলের দিকে গেছে সেটা আমার কারণে নয়, সেটা তোমার ছেলের কারণে। সে যদি আজ আমার কথা মানতো তাহলে ময়ূরী আজ এই বাড়ির বউ হয়ে আসতো, সবাই সুখী হতো, মেঘও ভালো থাকতো। আমার যেটা মনে হয় তোমাকে বললাম। আরেকটা কথা মনে হয় আমার, সেটা বলাটা অর্থহীন, তবু বলি, মেঘ ইজ এ জেনুইন গার্ল, ময়ূরী নয়। মেঘকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সেই যে আমার বিরুদ্ধে গিয়ে মেঘকে এই বাড়িতে নিয়ে এসেছিল মেঘের স্বরূপ জেনে। এখানে আমার কি ইন্ট্রোস্পেকশন করার আছে বলো তো? কি তোমরা কি আমার জন্য ওয়েট করছো নাকি? না না, তোমার বাবার সঙ্গে অনেক দিন সুখ দুঃখের গল্প হয় না তো, তাই বসে একটু কথা বলছিলাম। যাও তুমি শুয়ে পড়ো, আমিও উঠি, অনেক রাত হয়ে গেল। বাবা, আমার মনে হয় রূপকে আর একবার এই বাড়িতে ডাকা উচিত। দেখো, আফটার অল গিনির ফিউচারের ব্যাপার তো। কথাটা কি তোকে ময়ূরী বলল? হ্যাঁ, সেটা বললো, তবে ভুল তো কিছু বলেনি। আর রূপ আসলে তুই কি করবি? ভাবিনি এখন, তবে ভেবে নেব কিছু একটা। বাবা, তুমি আমাকে বলেছিলে মেঘের সঙ্গে আমার সমস্যার মূল কারণ হলো আমার এসকেপিজম। আমি এখনো সেটাকেই ঠিক বলে মনে করছি। মেঘের সঙ্গে তোমার বর্তমান ঝামেলাটাও সেই কারণেই। বাবা, পার্ডন মি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তুমি যদি একই সিচুয়েশনে পড়তে তখন তুমি কিভাবে রিঅ্যাক্ট করতে? তুমি কি একবারও মেঘকে নিজের ঘরে শান্ত হয়ে জিজ্ঞেস করেছিলে ঠিক কি হয়েছিল? সে প্রবৃত্তি হয়নি, আর সেটার কি প্রয়োজন ছিল? ছিল, কারণ তাতেই তোমার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যেত বোধহয়। কিন্তু সেটা না করে তুমি বাকি সকলের সঙ্গে দাঁড়িয়ে তার দিকে আঙুল তুললে। হ্যাঁ, and everything perished. Yes. Everything perished.
ইউনিভার্সিটি যাচ্ছিস? এই সময় তো তাড়াহুড়ো করে আর কোথায় যাই আমি? না, তোকে দেখতে বেশ অন্যরকম লাগছে। নতুন জামাও পরেছিস দেখছি। তাই ভাবছিলাম নতুন জামা পরে তুই কোথায় যাচ্ছিস? কোনো ডেটে যাচ্ছিস নাকি? এখন শুনে নিয়েছিস তো কোথায় যাচ্ছি, এবার কি বলবি সেটা বল। তুই কি আমাকে বলতে অ্যালাউ করবি? বাবা, আজ অব্দি কোন কাজটা আমার পারমিশন নিয়ে করেছিস তুই, বা আমার পারমিশনের ওয়েট করেছিস? মানে কি বলতে চাইছিস? আমি তো লাইফে ইন্টারফেয়ার করি? কবে বলতো? যে কোনো একটা ইনসিডেন্ট বলতো। কি করেছিস আর কি করিসনি সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। তুই আমার থেকে ভালো জানবি। যাকে কি বলতে এসছিস সেটা বল। আরে বাবা, ওটা কাঁচা হবে, ওটা পাঠ করার কোনো দরকার নেই। কি বলবি সেটা বল। কাল রাতে তোর গান শুনলাম। খুব স্বাভাবিক ব্যাপার, গলা ছেড়েই তো গাইছিলাম। আর এই বাড়িতে আমার গানের গলা শুনতে পাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়, সেটা মাঝরাত্রিরে হোক বা ভোর রাত্রিরে হোক। তোর গানের মধ্যে দিয়ে তোর মনের কষ্ট যন্ত্রণাগুলো সবটা বুঝতে পারছিলাম। আমি নিজেও সবটা বুঝেছি। তুই আবার আজকাল আমার ভেতরের যন্ত্রণা টন্ত্রণা বুঝতে পারছিস নাকি? কেন? তুই নিজে বুঝতে পারিসনি? না, বুঝতে পারছি না। আর শোন, আমার মনের মধ্যে যদি কিছু থেকেও থাকে না, সেটা যন্ত্রণা নয়, সেটা শুধুমাত্র রাগ আর বিরক্তি। তুই নিজের কাছে যতই অস্বীকার করিস মেঘ, এটা সত্যি যে তুই এখনো মনে মনে নীলের কাছে যেতে চাইছিস। তাই জন্যই এত সেজেগুজে কলেজ যাচ্ছিস, ইউনিভার্সিটি যাচ্ছিস। আর সেটা স্বাভাবিক, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুই আমার মনের কথা যতটা জানিস তার একানো আমি জানি না, বুঝলি? বিদ্রুপ করছিস কর, কিন্তু এটাই সত্যি। আর এটাও সত্যি যে নীল তোকে ঘেন্না করে। তাই আমার কি খারাপ লাগছে বলতো? আমার নিজের ছোট বোন এমন একটা লোকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে যে নিজে তার থেকে ভাই, সকাল সকাল এই কথাগুলো বলার জন্য তুই আমার সময় নষ্ট করছিস, তাই তো? তোর বলা কথাগুলো আমি একটু ঠিক করে দিই। আমি নীলের কাছে যেতে চাইছি না, আমি উল্টে চাইছি নীল আমাকে ডিভোর্সের পেপারগুলো পাঠিয়ে দিক। আর এই সাজটা, এটা আমি নিজের জন্য সেরেছি। তুই যখন নীলের কাছে যেতে চাইছিসই না, তখন ইউনিভার্সিটিতে যাচ্ছিস কেন? তার মানে মানেটা বোঝা এতটাও কঠিন নয় মেঘ। তুই জানিস ওই ইউনিভার্সিটিতে গেলে তোর নীলের সঙ্গে রোজ দেখা হবে, তাও তুই ওখানেই যাচ্ছিস। ওটা কি কোনো শপিং মল যেটায় অসুবিধে হলে অন্যটায় যাব? ওটা একটা ইউনিভার্সিটি। আমি ওখানে অলরেডি একটা সেমিস্টার করেছি, আমার সেকেন্ড সেমিস্টার চলছে। আমি তো ওখানে ঘুরতে যাই না, পড়তে যাই। মেঘ, তুই ইচ্ছা করলেই একটা অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারিস, সেটা করছিস না কেন? চেষ্টা করছিস না কেন? অদ্ভুত আবদার তো। আমার ইউনিভার্সিটি এই দেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আমি ওখানে নিজের যোগ্যতায় অ্যাডমিশন পেয়েছি, আমি কেন ওটা ছেড়ে চলে আসব? তার মানে তো এটাই দাঁড়ালো যে তুই সাবকনসিয়াসলি চাইছিস তোর নীলের সঙ্গে রোজ দেখা হোক। কে নীল রে? না বল, হু ইজ নীল? ও তো আর আমার গোটা ইউনিভার্সিটিটা নয়। নীল তোর কাছে ইউনিভার্সিটির থেকেও বড় কিছু। দিদি ভাই, এই মেলোড্রামাগুলো না এখন থাক। আর নীল যে আমার গোটা ইউনিভার্সিটির থেকে বড় সেটা তোকে কে বলল? তোর সেই বন্ধু যে বলেছিল যে আমার নাকি রূপঙ্কর সান্যালের উপর ক্রাশ আছে। তার মানে বলছি সেটাও সত্যি? দেখ, এটা ভেবেই যদি তুই আনন্দ পাস তাহলে পা, আমার কিছু বলার নেই। আর তাছাড়া আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো কি পড়বো না সেটা নিয়ে তোর এত কিসের ইন্টারেস্ট সেটাও তো বুঝতে পারছি না। বাট দ্য থিং স্ট্যান্ডস, আমি আমার জমি অনেক ছেড়েছি। আচ্ছা, আর বাই দ্য ওয়ে, আগের দিন নীলও আমাকে বলছিল ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার কথা, আজকে তুইও বলছিস। তোদের দুজনের গলার সুরটা একরকম কেন লাগছে বলতো? আরে বাবা মেঘ, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম রে সব। ভালো? দিদি তুই ক্ষান্ত দে রে। গত কয়েক মাসে তুই আমার অনেক ভালো করেছিস, আর করিস না। কি হলো মেঘ? দিদির সাথে এভাবে কথা বলছো কেন তুমি? মা ছেড়ে দাও না, তুমি আর ওকে বকাবকি করো না। ও এমনিতেই মেন্টালি একটা ভালনারেবল স্টেটে আছে, যা মিসহ্যাপ হয়েছে। তুমি তারপরে আর ওকে বকাবকি না না, তোর সাথে এভাবে কথা বলছে কেন জানতে হবে তো সেটা আমাকে।